আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকের এই অ্যানিমেটেড ফ্রি লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের এই লেকচারে আমি যে অধ্যায়টা কভার করব সেটা হচ্ছে এসএসসি ফিজিক্সের মোশন এই চ্যাপ্টারটা। তো এই চ্যাপ্টারে আমি এই হোল লেকচারে যেটা কভার করব, প্রথমে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো কি, তারপর আমরা দেখব হচ্ছে বিভিন্ন প্রকার গতি সম্পর্কে আলোচনা করব, দেন আমরা যেটা আলোচনা করব হচ্ছে সরণ, ত্বরণ এবং হচ্ছে বেগ নিয়ে। তো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা সবাই জানি গতি কি। আসলে কোনো একটা বস্তু যে গতিশীল আছে সেটা বুঝতে হলে আমাদের কি জানা দরকার? আমাদের ফার্স্ট অফ অল যে জানতে হবে সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামোটা কি? এখন কথা হচ্ছে প্রসঙ্গ কাঠামোটা আসলে কি। জাস্ট আমরা একটা এক্সাম্পল দেই। ধরো আমার কাছে একটা মৌমাছি আছে, মৌমাছিটা তোমরা দেখতে পাচ্ছ। এখন এই মৌমাছিটা কি করতেছে? সে উঠতেছে। এখন কথা হচ্ছে সেই মৌমাছিটা যে একটা নির্দিষ্ট উঠতেছে, আমি এটা ব্যাখ্যা করবো কিভাবে। ধরো আমার কাছে আমার পিছনে কি আছে? ব্ল্যাকবোর্ড আছে। এখন এই মৌমাছিটা উপর দিকে লাফ দিল, তার মানে কি হচ্ছে? সে একটু গতিশীল হলো। এখন এই যে গতি, এটা আমি বর্ণনা করলাম কার সাপেক্ষে বলতো? আমার পিছনের ব্ল্যাকবোর্ডের সাপেক্ষে। তো আমার ব্ল্যাকবোর্ডটা এখানে কি হচ্ছে? প্রসঙ্গ কাঠামো। আর আমার এই মৌমাছিটা হচ্ছে কি? এটা হচ্ছে একটা গতিশীল বস্তু। তো যাই হোক, এটাকে আমরা যদি আরেকটু ভালো উদাহরণ দিই তাহলে বুঝতে পারবো। ধরো তোমার কাছে এখানে একটা হোল সিস্টেম দেখতে পাচ্ছ, এখানে একটা গাড়ি আছে এবং এর পিছনে কিছু বিল্ডিং আছে, তাই তো? এখন দেখো তো, বিল্ডিংগুলো স্থির এবং তোমার গাড়িটাও কি, দুইজনেই কিন্তু স্থির। এখন গাড়িটা যখন চলা শুরু করবে তখন আমরা কি বলি? আমরা বলি যে পিছনের বিল্ডিংগুলো হচ্ছে স্থির আর যে গাড়িটা চলতেছে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে গতিশীল। দেখো এক্ষেত্রে আমার যেটা স্থির, স্থিরটা কোনটা ছিল? স্থির হচ্ছে বিল্ডিং। তো একে বলতেছে আমরা স্থির প্রসঙ্গ কাঠামো। মানে যে সকল কাঠামো স্থির অবস্থায় থাকে তাকে আমরা কি বলি? তাকে বলি হচ্ছে স্থির প্রসঙ্গ কাঠামো। ঠিক একইভাবে গাড়িটা যে গতিশীল ছিল সেই গাড়িকে বলবো আমরা কি? গাড়িকে বলবো হচ্ছে গতিশীল বস্তু, তাই তো? এখন কথা হচ্ছে এই গাড়ির প্রসঙ্গ কাঠামো যদি না থাকে তাহলে কি আমরা কোনো কিছু ব্যাখ্যা করতে পারি কিনা? ধরো এই গাড়িটাকে আমি মহাকাশে নিয়ে গেছি, এখন এই গাড়িটা স্থির আছে কিনা গতিশীল আছে তুমি বুঝবা কিভাবে? তোমার কিন্তু বোঝার কোনো ওয়ে নাই, কারণ এখানে পুরোটাই কি ব্ল্যাক, মানে পুরোটাই তো মানে অন্ধকার হয়ে আছে। এখন এই গাড়িটা গতিশীল নাকি স্থির তোমার কিন্তু এখানে বোঝার কোনো চান্স নাই। তুমি একমাত্র বুঝতে পারবে কখন? যখন তুমি আরেকজনের সাপেক্ষে তুলনা করবা। তুমি যদি তুলনা না করো তাহলে তুমি কিছু জীবনে মানে এটাকে বুঝতে পারবে না। তো যাই হোক, এখন কথা হচ্ছে আমরা যে বললাম কোনো একটা বস্তু স্থির, আসলে এই পৃথিবীর কোনো কিছুই কিন্তু স্থির না। কারণ হচ্ছে আমরা যে পৃথিবীতে বাস করি সেই পৃথিবীটা কি বলতো? সেই পৃথিবীটা ঘূর্ণনশীল। এখন পৃথিবী যেহেতু ঘূর্ণনশীল, আমি যাকে বিল্ডিংটা বলছিলাম সেই স্থির, আসলে তো সেই স্থির না, সেও তো পৃথিবীর সাথে গতিশীল। এই জন্যে আমরা সকল প্রসঙ্গ মানে আমরা যে গতি হিসাব করি, যখন আমরা সকল গতিকে বলি হচ্ছে আপেক্ষিক গতি। মানে কোনো কিছু আসলে কি না, কোনো কিছু আসলে হচ্ছে পরম না। পরম কথাটা মানে হচ্ছে সে চূড়ান্তভাবে স্থির, কিন্তু আমাদের এই মহাবিশ্বে আসলে কি কোনো কিছুই স্থির না। তো যাই হোক, এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বিভিন্ন প্রকারের গতি সম্পর্কে আলোচনা করবো। যেমন ফার্স্ট অফ অল আমরা যেটা জানবো সেটা হচ্ছে রৈখিক গতি। আচ্ছা, রৈখিক গতিটা কি? যদি দেখো আমার কাছে সেই সেম সিস্টেম, এখন এই গাড়িটা যদি সোজা রাস্তা বরাবর চলে তখন তার যে গতি, এই গতিকে বলি আমরা হচ্ছে রৈখিক গতি। এখন তারপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি কি? কোনো একটা বস্তু, যেমন এই মেয়েটাকে দেখো, সে কি করতেছে? সে ঘুরতেছে তার পাখি কেন্দ্র করে, তার মানে কি করতেছে? কোনো কিছু যদি ঘুরে তখন তাকে বলি আমরা ঘূর্ণন গতি। ঠিক একইভাবে তুমি যদি বলটাকে ঘোরাতে থাকো তাহলে সেটাকে কি বলবো? সেটাকে বলবো আমরা হচ্ছে ঘূর্ণন গতি। এবার আমরা যে গতি সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। এখন দেখো, ঘূর্ণন গতি এবং পর্যাবৃত্ত গতি এই দুটো প্রায় সেম, কিন্তু এদের মধ্যে মেইন ডিফারেন্স হচ্ছে তোমাকে যদি পর্যাবৃত্ত গতি হইতে হয় তাহলে একটা নির্দিষ্ট সময় পর পর একই বিন্দুতে আসতে হবে। যেমন আমরা দেখো জাস্ট একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেখো, যে এখানে একটা কি দেখতে পাচ্ছ? একটা ঘড়ির ডায়াল দেখতে পাচ্ছ। এখানে যখন 12টা থেকে এখন শুরু হলো, এই ঘড়িটা চলতে শুরু করলো। আবার যখন এই ঘড়িটা চলতে চলতে মানে আবার যখন সে কি করবে, আবার যখন সে 12টাতে আসবে তখন তাকে বলবো আমরা একটা পর্যায়কাল। আর ঠিক দেখো, এই সেকেন্ডের কারণে ঠিক 60 সেকেন্ড পর পরে কি করতেছে? আবার একই বিন্দুতে আসতেছে। এই জন্য একে বলি আমরা পর্যায়বৃত্ত গতি। মানে যে সকল গতি একটা নির্দিষ্ট সময় পর পর আবার একই বিন্দুতে ফেরত আসে তাকে আমরা কি বলি বলতো? পর্যায়বৃত্ত গতি। এরপর যেটা শিখবো সেটা হচ্ছে সরল সন্ধিত স্পন্দন গতি। এখন এই সরল সন্ধিত স্পন্দন গতি শেখার আগে আমাদেরকে মাস্ট বি পর্যাবৃত্ত গতি জানতেই হবে। মানে সরল সন্ধিত স্পন্দন গতি হওয়ার জন্য ফার্স্ট কন্ডিশন হচ্ছে তাকে কি হইতে হবে? পর্যাবৃত্ত গতি হইতে হবে। দেন পর্যাবৃত্ত গতি সম্পূর্ণ কোনো
বস্তু যদি তার সময়কালের অর্ধেক সময় এক পাশে অবস্থান করে এবং বাকি অর্ধেক সময় অন্য পাশে অবস্থান করে, তখন তাকে বলি আমরা পর্যাবৃত্ত গতি। যেমন এখানে পেন্ডুলামটা দেখতে পাচ্ছ, এখানে বাম পাশে যে স্মাইলটা আছে সেখান থেকে একটা পেন্ডুলাম যাত্রা শুরু করলো, আবার লালটাতে আবার ব্যাক করলো, ডানে যাচ্ছে বামে যাচ্ছে, ডানে যাচ্ছে বামে যাচ্ছে, ডানে যাচ্ছে বামে যাচ্ছে। দেখো এখান থেকে শুরু করলো, এখানে গেলো, আবার আসলো, এখানে বলতেছি আমরা একটা পর্যায়কাল। দেখো এই পর্যায়কালে সে এইটুক একটা অর্ধেক সময় ব্যয় করলো, আবার এইটুক কি করতেছে, বাকি অর্ধেক সময় ব্যয় করতেছে। তার মানে দেখো পর্যাবৃত্ত গতি সম্পূর্ণ কোনো কণা যদি তার পর্যায়কালের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় বিপরীত দিকে কাজ করে, তখন তাকে বলি আমরা সরল সন্ধিত স্পন্দন গতি। তো যাই হোক, এখন আমাদের বিভিন্ন প্রকার গতি নিয়ে কথাবার্তা শেষ। এখন আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে দূরত্ব এবং সরণ। দেখো এইটা ধরো হচ্ছে তোমার স্কুল। আমি বললাম আমার স্কুল থেকে আমার বাসা যাইতে লাগে, মানে বাসার দূরত্ব 10 মিটার। দেখো আমি জাস্ট বলছি কি 10 মিটার, এটাকে বলতেছি আমরা দূরত্ব। কিন্তু যখন আমি বললাম যে না, আমার স্কুল থেকে আমার বাসা পূর্ব দিকে 10 মিটার দূরে অবস্থিত, আবার বললাম আমি তো এটা বলতে পারি যে আমার বাসা কোন দিকে অবস্থিত, উত্তর দিকে অবস্থিত 10 মিটার দূরত্বে। আবার আমি বলতে পারি যে না, এটা কোন দিকে, পশ্চিম দিকে অবস্থিত। অথবা আমি বলতে পারি যে না, আমার বাসা কোথা থেকে 10 মিটার দূরত্বে পূর্ব দিক, পশ্চিম দিকে অবস্থিত। দেখো আমি যখন জাস্ট বলতেছি স্কুল থেকে আমার বাসা 10 মিটার দূরে, একে বলতেছি আমরা কি বলতো দূরত্ব। কিন্তু আমি যখন বলবো যে আমার বাসা স্কুল থেকে 10 মিটার দূরত্বে এবং পূর্ব দিকে, তখন সেটাকে কি বলবো আমরা সরণ। তার মানে দূরত্ব কি, দূরত্ব হচ্ছে একটা স্কেলার রাশি, আর সরণটা কি, সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। এখন স্কেলার কি আর ভেক্টর কেটে নেওয়া আবার কনফিউশন লাগে না। সেটা হচ্ছে স্কেলার বলতে জাস্ট আমরা সিম্পলি বুঝাবো, জাস্ট শুধু তার কি থাকবে, মান থাকবে, তার কোনো কি থাকবে না বলতো, দিক থাকবে না। আর ভেক্টরটা কি, ভেক্টর হচ্ছে যার মান থাকবে এবং দিক থাকবে। দেখো যখন আমি বলছি যে আমার বাসা থেকে, না আমার স্কুল থেকে আমার বাসার দূরত্ব 10 মিটার, এটা বলতেছি কি, এখানে কি আমি কোনো দিক বলে দিচ্ছি? আমি কিন্তু কোনো দিক বলি নাই, যার কারণে এটা কি বলতো স্কেলার রাশি। যখন আমি বলতেছি যে আমি স্কুল থেকে আমার বাসার দূরত্ব 10 মিটার এবং সেটা কোন দিকে, পূর্ব দিকে, তখন সেটা হয়ে গেছে কি, সেটা হয়ে গেছে একটা ভেক্টর রাশি। তার মানে ভেক্টর রাশির ইম্পর্টেন্স কিন্তু খুব খুব বেশি। দেখো আমি যদি স্কুল থেকে আমার বাসার ডিরেকশন না বলে দিই, তুমি কি কোনোদিন আমার বাসা চিনতে পারবা? চিনতে পারবে না। কিন্তু যখন আমি মান বলে দিব এবং দিক বলে দিব, ঠিক তুমি আমার বাসাতে যে উঠতে পারবা। তো যাই হোক, এখন আমরা যেটা শিখবো, জাস্ট ধরো তোমার একটা হচ্ছে বাড়ি, তুমি বাসা থেকে এই দিকে গেলা হচ্ছে 10 মিটার, তারপর তুমি নিচ দিকে গেলা হচ্ছে 5 মিটার, এরপর তুমি এই দিকে গেলা হচ্ছে 12 মিটার, 12 মিটার যাওয়ার পর এরপর তুমি উপর দিকে উঠলা, উপর দিকে গেলা কত, 20 মিটার, 20 মিটার যাওয়ার পর তুমি বললা না আর একটু যাই, যাওয়ার পর তুমি আবার এই দিকে গেলা হচ্ছে কত, 15 মিটার। এখন আমরা যদি এই টোটালটাকে যোগ করি, যে দূরত্ব, সেটা আসবে হচ্ছে 10 যোগ 5 যোগ 12 যোগ 20 যোগ 15। এই যে যোগফল, এদের যোগফল হচ্ছে 62। এটাই হচ্ছে কি বলতো দূরত্ব। কিন্তু আমরা যখন এটা সরণ বের করব, সরণটা কি, সরণটা হচ্ছে তোমার বাসা থেকে জাস্ট তোমার ফাইনাল দূরত্ব, তোমার বাসা থেকে তোমার ফাইনাল দূরত্ব হচ্ছে কি সরণ। ধরো এটা যদি 30 মিটার হয়, তাহলে সরণ হবে কত বলতো, 30 মিটার। এখন আশা করব দূরত্ব এবং সরণ সম্পর্কে তোমরা ক্লিয়ার হয়েছো। তো যাই হোক, এখন আমরা ধরো এখন আমি তো জানলাম যে দূরত্ব, এখন এই দূরত্বটুকু ধরো আমার যাইতে লাগে হচ্ছে কত, 20 সেকেন্ড, আর এই সরণটুকু আমার যাইতে লাগে কত বলতো, 10 সেকেন্ড। তো দূরত্বের সাথে যেটা সম্পর্কিত সেটা হচ্ছে দ্রুতি। দ্রুতি ইকুয়ালস টু কি হচ্ছে, দ্রুতি ইকুয়ালটা হচ্ছে গড় দূরত্ব ডিভাইড বাই হচ্ছে সময়। দেখো এখানে যদি 62 ডিভাইড বাই আমার সময় লেগেছে 20 সেকেন্ড, তো এখানে 62 কে 20 দ্বারা ভাগ করে দেবো, সেটা পাবো, সেটা হচ্ছে কি দ্রুতি। আবার যদি আমরা বেগ বের করি, তাহলে সরণ ডিভাইড বাই সময়, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের বেগ। বুঝতে পারছো? তার মানে দ্রুতি কি হবে, যেহেতু দূরত্ব একটা স্কেলার রাশি, তার মানে দ্রুতি একটা কি হবে, স্কেলার রাশি। আর বেগ কি হবে, ভেক্টর রাশি, কারণ হচ্ছে কি সরণ একটা ভেক্টর রাশি। আচ্ছা এখন কথা হচ্ছে যে আমি বেগ জেনে আমার লাভটা কি, আমি বেগ দিয়ে লাভটা কি। আমরা এখন একটু বেগের ব্যবহার সম্পর্কে একটু জানার চেষ্টা করি। যে ধরো ঠিক আগের মতোই, এটা হচ্ছে তোমার বাসা থেকে তোমার স্কুলে যাইতে লাগে হচ্ছে ধরো দূরত্ব হচ্ছে 20 মিটার। এখন এই 20 মিটার তুমি যাও 5 সেকেন্ডে, তাহলে বেগ ইকুয়ালস টু কি হবে, মানে সরণ ডিভাইড বাই সময়। সরণ হচ্ছে কত বলতো, সরণ হচ্ছে 20 আর টাইম হচ্ছে কত, টাইম হচ্ছে 5 সেকেন্ড। যদি আমরা করি তার হচ্ছে কত আসে আমাদের 4, মানে 4 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছ। এটা একটা গেল। এবার না তুমি এই একই ডিস্টেন্স আরেকজনে যাই কত বলতো, 10 সেকেন্ডে। তাহলে তার ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে বেগ ইকুয়ালস টু কি হবে, দ্বিতীয় ক্ষেত্রে বেগ ইকুয়ালস টু যেটা হবে, যে সরণ ডিভাইড বাই সময় আমরা জানি 20 ডিভাইড বাই 20 আসবে কত বলতো 2। এখন এই
এই বেগকে আমরা প্রকাশ করলাম বলতে হচ্ছে কি দ্বারা, ভি দ্বারা, এবং সরণকে প্রকাশ করি যদি আমরা এস দ্বারা, এবং সময়কে যদি আমরা টি দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা বেগ ইকুয়ালস টু কি পাই বলতো, ভি ইকুয়ালস টু এস ডিভাইড বাই টি। এবার এই টি কে যদি আমরা ভি দ্বারা মাল্টিপ্লাই করি, তাহলে এস ইকুয়ালস টু আমরা কি পাই, ভিটি। এটা একটা আমাদের কি একটা সমীকরণ। যখন কি করব, আমি বাসা থেকে স্কুলে যাব সমবেগে, মানে আমার বেগের কোনো চেঞ্জ হবে না। ধরো আমি প্রথম ক্ষেত্রে কত মিটার পার সেকেন্ড বেগে, 4 মিটার পার সেকেন্ড, মানে আমি স্কুল থেকে আমার বাসাতে যাচ্ছি, কারোর সাথে কোনো প্রকার গল্প করি নাই, জাস্ট 4 মিটার পার সেকেন্ড বেগে আমি কি করেছি, সুন্দরভাবে স্কুলে, মানে আমার বাসা থেকে স্কুলে চলে গেছি। আবার দ্বিতীয় ক্ষেত্রে কি হয়েছে, আমি 2 মিটার পার সেকেন্ড বেগে আমার স্কুল থেকে কি করে গেছি, বাসাতে চলে গেছি। তো দেখো, তার মানে তোমার বেগ যখন মানে সমবেগ, মানে তুমি বেগ কোনো চেঞ্জ করতেছো না, সেক্ষেত্রে দ্রুত ইকুয়ালস টু কি, এস ইকুয়ালস টু। এখন দেখো এটার মাধ্যমে আসলে আমরা কি শিখলাম, সেটা হচ্ছে প্রথম ক্ষেত্রে সে কি করছে, মানে সে 4 সেকেন্ডে গেছে, আর দ্বিতীয় ক্ষেত্রে কি গেছে, সে 10 সেকেন্ডে গেছে। তার মানে যে 4 সেকেন্ডে গেছে সে বেশি কর্মঠ, আর সে 10 সেকেন্ডে গেছে সে একটা অলস, মানে সে আর কি নড়চড় করতে চায়। যাই হোক, এখন আমরা যেটা দেখবো, সে দেখো সেম এক্সাম্পল। এবার ধরো এখানে তোমার বাসা আছে, বাসা থেকে তোমার স্কুলের দূরত্ব এবার ধরলাম কত মিটার, ধরো এবার ধরলাম হচ্ছে 50 মিটার। এবার তুমি তোমার স্কুল থেকে বাসা থেকে 5 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করলা, এবং তোমার বাসাতে যখন তুমি গেলা তখন তোমার বেগ হয়ে গেল কি 10 মিটার পার সেকেন্ড বেগ, মানে সামনে বাড়ি দেখে তুমি দিছো দৌড়, মানে এরকম হলো আর কি জাস্ট। এখন দেখো এইটুকু সময় যেটা তোমার লাগলো টোটাল কত সেকেন্ড বলতো, 10 সেকেন্ড। এবার আমরা বেগ ইকুয়ালস টু কি জানি, বেগ ইকুয়ালস টু জানি সরণ ডিভাইড বাই সময়, তাই না, সরণের পরিবর্তন ডিভাইড বাই সময়। দেখো এটা আমরা জানি। আবার ত্বরণ ইকুয়ালস টু কি হবে, ত্বরণ ইকুয়ালস টু হবে যে বেগের পরিবর্তন ডিভাইড বাই কি, সময়। এটা খেয়াল রাখবা, বেগ ইকুয়ালস টু হচ্ছে সরণের পরিবর্তন ডিভাইড বাই সময়, আর ত্বরণ ইকুয়ালস টু কি, বেগের পরিবর্তন ডিভাইড বাই হচ্ছে কি, সময়। এবার আমরা দেখো ত্বরণ দেখি, তাহলে এটা ত্বরণ কত আসে, এটা ত্বরণ আসবে বেগের পরিবর্তন সমান কি বলতো, 10 - 5 ডিভাইড বাই কত, 10 হবে, কারণ হচ্ছে কি শেষ বেগ কত বলতো 10, আদি বেগ কত 5, এবং তোমার যাইতে সময় লাগছে কতটুকু 10 সেকেন্ড। তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আমার এই যে আমার স্কুল থেকে যখন আমি যাত্রা শুরু করেছি, এই বেগটাকে ধরলাম আমার আদি বেগ, সেটাকে ইউ দ্বারা প্রকাশ করলাম। তারপর আমি যখন স্কুলে গেলাম, সেটাকে ধরলাম আমরা হচ্ছে শেষ বেগ, সেটাকে ধরলাম হচ্ছে ভি। আদি বেগ ছিল হচ্ছে ইউ, আর শেষ বেগ হচ্ছে কি, ভি। এবং তাহলে আমাদের কি ত্বরণ ইকুয়ালস টু কি জানি বলতো, আমরা ত্বরণ ইকুয়ালস টু কি জানি, শেষ বেগ মাইনাস আদি বেগ, শেষ বেগ মাইনাস কি হবে, আদি বেগ, ডিভাইড বাই কি হবে, ডিভাইড বাই হচ্ছে সময় হবে। এখন ত্বরণের আমরা বসাও, শেষ বেগটা কি বলতো, শেষ বেগটা হচ্ছে ভি, আদি বেগটা হচ্ছে কি ইউ, সময় হচ্ছে কি টি, আর ত্বরণ কি যদি আমরা অ্যাক্সিলারেশন মানে এই দ্বারা যদি প্রকাশ করি, এবার তুমি যেটা করো টি কে এর সাথে মাল্টিপ্লাই করে দাও, তাহলে যেটা আসবে সেটা আমরা কি পাবো, ভি মাইনাস ইউ ইকুয়ালস টু এটি, তাই না। এবার তুমি জাস্ট কি করো, ইউটাকে ওই পাশে পার করে দাও, তাহলে যেটা আসবে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। দেখো এটা আমাদের আর একটা গতির সমীকরণ। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিতে পারো, আর খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক করবা, এটা আমি বলে দিলাম। তো এটা লেকচার 1 কমপ্লিট হলো, এরপর লেকচার 2 এর জন্য অপেক্ষা করতে থাকো। বাই বাই, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।